আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ৩০টি দলের বৈঠক। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাহউদ্দিনের। পলাতক আসামিদের ফেরাতে ইন্টারপোলের সহযোগিতার সুফল দ্রুতই দেখার আশা আইন উপদেষ্টার। ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব নয়, বন্ধে আবারও চিঠি দেবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই। হুট করে চমক দেওয়ার মতো বাজেট সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ধনী গরিবের আয়ের বৈষম্য করার ইঙ্গিত দেখছে না এনসিপি। এবং দরদাম আর বেচাকেনায় জমজমাট কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। ছুটি শুরুর পর রাজধানীতে বিক্রি বাড়ার আশা। জালনোট শনাক্ত ও ছিনতাই রোধে তৎপর র্যাব। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল। তবে কেউ কেউ সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আরও আলোচনার পরামর্শ দিয়েছেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে একমত সব দল। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় রাজনীতিকরা তাদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় দ্রুতই জুলাই সনদ প্রকাশে আশাবাদী ঐকমত্য কমিশনের সহসভাপতি। সানভীর রূপলের রিপোর্ট। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। বৈঠকে ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়। বিএনপি জানায় ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, বারবার পরিবর্তন হবে সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের পক্ষে বিএনপি। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, নিজের দলের বিরুদ্ধেও। বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা। রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা, এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয়, আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সবকিছুকে নিয়ে চলে আসা যায়। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জামাত। কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পক্ষে মত অন্য দলগুলোর। তবে নারী আসন নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন মত দিয়েছেন তারা। এই সংবিধান সংশোধনের জায়গাগুলো পাশ করার ব্যাপারে আমাদের প্রস্তাব, সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাইছি। সংবিধান সংশোধনের ব্যাপারে তারা ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারবেন কিনা, জাতীয় নিরাপত্তার ব্যাপারে কথা বলতে পারবেন কিনা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো নিয়ে আমরা এককভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐকমত্য কমিশন। তারা বলছেন দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। গেল অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐক্যমতে পৌঁছতে 15 ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাইয়ের মধ্যেই সনদের কাজ শেষ করতে পারবে বলে মনে করে কমিশন। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়। এর আগেও নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন সহ সবাই যখন প্রস্তুত, তখন ভোটের তারিখ ঘোষণায় দেরি কেন?
এমন প্রশ্ন রেখে বিএনপি নেতারা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার নিন্দিত হবেন। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা বলেন, সংকট সমাধানে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় শুরু হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে মত প্রকাশ করেছে একাধিক দল। বিএনপিও স্পষ্ট করে বলেছে, ডিসেম্বরের পরে নির্বাচনের কোনো কারণ নেই। নির্বাচন ডিসেম্বরের পরে নিতে সরকারের কাছে কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণ অধিকার পরিষদের আলোচনায় এ কথা বলেন তিনি। আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায়। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মত দেন। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা, আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, সবাই যখন প্রস্তুত তবে ভোটের তারিখ দিতে দেরি কেন? কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনি একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, এগুলো আমরা চাই না। এদিকে মঙ্গলবার নয়াপল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা কেন দেরি করছেন? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো, কিন্তু এপ্রিল পার না করার আহ্বান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। মঙ্গলবার দুপুরে বনানীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিচার ব্যবস্থায় ফ্যাসিবাদের প্রভাবে এখতিয়ার বহির্ভূতভাবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এক যুগের দীর্ঘ আইনি লড়াই শেষে গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। তারা সবাই ফিরে আসেননি। অনুষ্ঠানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত ১.৫ দশককে বাংলাদেশের রাজনীতির জন্য নারকীয় অধ্যায় উল্লেখ করে তৎকালীন বিচার ব্যবস্থার ওপর ফ্যাসিবাদের প্রভাব প্রকট ছিল বলে দাবি করেন। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সংবিধানে দেওয়া শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ ও গুমের অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলের সব হত্যা, গুম ও নির্যাতনের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। বিএনপি নেতার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
9 বছর ভারতে অবস্থানের পর 11 আগস্ট দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার 9 মাস 23 দিন পর অপহরণ ও গুমের অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। সঙ্গে ছিলেন দলের আইনজীবীরাও। চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির এই নেতা। শুরুতেই অভিযোগ দিতে কেন এত দেরি এর ব্যাখ্যা দেন সালাউদ্দিন। প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। এদিন শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, শহীদুল হক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি। আওয়ামী লীগ আমলে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতা। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না, আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। বিএনপি ক্ষমতায় আসলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালের এই বিচার চালিয়ে নেওয়ার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সালাউদ্দিনের গুমের অভিযোগ বিচার কাজে সহায়ক হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। তাজুল ইসলাম বলেন, কোনো প্রতিশোধের জন্য নয়, বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ, আবেগশূন্য ও প্রমাণ নির্ভর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যারা না বুঝে সরকারের সমালোচনা করে তাদের মানসিকতার সংস্কার জরুরি বলেও মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সুফল শিগগিরই দেখবে জনগণ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। আলোচনায় প্রাধান্য পায় ফৌজদারি আইনের বিভিন্ন দিক। প্রস্তাব আসে 100 বছরের পুরনো ঔপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের। প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেরও পরামর্শ দেন বক্তারা। সিআরপিসির সাথে প্রাসঙ্গিক কয়েকটা আইন আছে যেগুলোকে সমন্বিতভাবে অ্যামেন্ড করা দরকার বলে মনে করি। তার মধ্যে একটা হচ্ছে পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেল কোড। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। এখন পর্যন্ত কি কি সংস্কার হয়েছে জানতে চাইলে বলেন, সবাই মন খুলে কথা বলতে পারছেন, এটাই সবচেয়ে বড় সংস্কার। শাসকরা যেন অত্যাচারী হয়ে মানুষের জীবন বিপন্ন করে না দিতে পারে, মানুষ যেন মামলার জটে পড়ে সর্বশান্ত না হয়, মানুষ যেন আপনার একটা ডিফাইন লিগ্যাল সিস্টেমে থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সরকার সংবিধান পরিবর্তনের চেষ্টা করবে না বলেও জানান আসিফ নজরুল। বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি ও বাস্তবায়ন করা হবে। জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। রাজনৈতিক দলকে কোনোভাবে এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করব না। সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যাতে আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব নয়, বন্ধে নয়াদিল্লিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে ঢাকা। এছাড়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার আরেক দফা চিঠি দেবে বলেও উল্লেখ করেন তিনি। পুশিন বন্ধের ইস্যুতেই দিল্লিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, আজকালের ভেতর আবার চিঠি দেবে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পুশিন নিয়ে চিঠি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে কনসুলার সংলাপের চেষ্টা করছে সরকার। এ সময় সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে ঢাকা। তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি, কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে।
আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক। শেখ হাসিনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে দিল্লিকে দেয়া বার্তা পেয়েছে ভারত, তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো জবাব পায়নি ঢাকা। তিনি বলেন, প্রয়োজন হলে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিঅ্যাকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে। এছাড়া নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চান মন্তব্য করে তিনি বলেন, তাদের কাছে আগামী 30 জুনের মধ্যে ভোট নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। জুনের মধ্যে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বরাদ্দ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় আর্থিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর এর প্রভাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সংকট সমাধানে গোয়েন লুইস আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনায় উঠে আসে বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার প্রসঙ্গ। চলমান সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন লুইস। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা ঘিরে রাজধানীতে বেড়েছে পশু আমদানি, তবে বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কম গাবতলী হাটে। খামারিদের আশা, সরকারি ছুটি শুরু হলেই বাড়বে বেচাকেনা। হাটের পরিবেশ ও দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। গাবতলী পশুর হাট থেকে শাহজাহান খানের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারার খামারি লিটন খান 2.5 বছর লালন পালন শেষে শাহিওয়াল জাতের 2টি গরু বিক্রি করতে এসেছেন গাবতলীর পশুর হাটে। লিটনের মতো কয়েক হাজার খামারি, ব্যাপারী ও পাইকার কোরবানিযোগ্য পশু নিয়ে এসেছেন হাটে। বৈরীর আবহাওয়ার কারণে অনেকে কোরবানি যারা ক্রয় করবে তারাও কোরবানি কিনতে পারি নাই। আজকে যারা আসতেছে তারা মেনলিতে গরু কিনতে আসতেছে না। গরু এখনো বিক্রি হয় না একটাও, খরিদ্দার আসছে খুবই অল্প। হাটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে ক্রেতারা বলছেন দামও নাগালের মধ্যে। এখনো যদি গরু কম, একটু রিজনেবল মনে হচ্ছে গতবারের থেকে। আগে যেরকম ছিল এবার অনেক কম দেখতে পারতেছি এবং প্রাইসও তুলনামূলক রিজনেবল। এদিকে গাবতলী হাট পরিদর্শন করে র্যাব কর্মকর্তারা জানান, জাল নোট শনাক্ত ও পশু ছিনতাই রোধে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটা বুথেই পুলিশ, র্যাব সবার কাছেই জাল টাকা আইডেন্টিফায়ার আছে। সো এই ক্ষেত্রে আমরা যেন এই হেল্পটা নেই, সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না। এদিকে গাবতলী থেকে অজ্ঞান পার্টির 3 জন এবং গাজীপুরের কালিয়াকৈট থেকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে র্যাব 4। জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল নোট। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। যথাসময়ে ট্রেন ছাড়ায় খুশি যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে, যতই যাত্রী চাপ বাড়ুক, ছাদে ওঠার সুযোগ নেই। অন্যদিকে সড়কপথে নেই তেমন ভিড়। সরকারি ছুটি শুরু হলে যাত্রী বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে বাবা মায়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত ছোট্ট সাদমান। জামালপুরে গ্রামের বাড়িতে দাদা দাদির সঙ্গে ঈদ উদযাপনের তাড়না ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বাড়িতে অপেক্ষমান স্বজনরা, তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাদমানের মতো বাড়ির পানে ছুটছেন নগরবাসী। ঈদযাত্রার 4র্থ দিনে ভোর থেকেই ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে প্ল্যাটফর্মগুলোতে। ঈদ ঘিরে নানা পরিকল্পনা ও শেষ সময়ের চাপ এড়াতে আগে ভাগেই রাজধানী ছাড়ছেন তারা। আগে যাওয়ার কারণটা হচ্ছে যত আগে যাওয়া তত ভালো। আগে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে 4 তারিখের পর থেকে টিকিটটা সাধারণত পাওয়া যায় না। যে ছুটিগুলো জমায় রেখে ঈদের সময় একটু বাড়ায় নিতে, যাতে একটু আগে যাওয়া যায়, একটু পরে আসা যায়। এছাড়া নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দেওয়া আর ভোগান্তিহীন যাত্রায় ঈদ আনন্দ কয়েক গুণ বাড়িয়ে তুলছে ঘরমুখো মানুষের। ঈদে অনেক আনন্দ করব
অনেক মজা করব। আব্বু আম্মুর সাথে সবসময় ভালো লাগার সময়, কিন্তু ঈদের সময় সেটা আরও দ্বিগুণ হয়ে যায়। পরিকল্পনা আছে কয়েকদিন একটু ফ্যামিলির সাথে সময়টা কাটাবো ভালোভাবে। স্টেশন ম্যানেজার জানান 2-1টি ট্রেন কিছুটা বিলম্ব ছাড়লেও এখন পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। আর যতই যাত্রী চাপ হোক, এবছর কোনোভাবেই ছাদে চড়ার সুযোগ নেই। যে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে যাবে, বড় বড় জংশন স্টেশন এবং কমলাপুর তো বটেই, এছাড়াও বড় বড় স্টেশনগুলোতে এই বিশেষ টিম কাজ করবে। পূর্ব থেকেই তারা প্রস্তুত থাকবে যেন কোনো যাত্রী ছাদে উঠতে না পারে। এদিকে খুব একটা যাত্রী চাপ নেই সড়ক পথের পরিবহনগুলোতে। রাজধানীর অধিকাংশ বাস স্টেশনগুলি চলছে যাত্রী খরা। সরকারি ছুটি শুরু হলে চাপ বাড়ার আশা বাস কর্মীদের। রাস্তাঘাট ফাঁকা থাকলে আসলে যাত্রা করে খুব ভালোই লাগে। আগামীকালকে শুরু হবে, তখন থেকে হয়তো বেশি চাপ হবে। এদিকে র্যাব জানিয়েছে ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল ও শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি এবং ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাই এগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, এই জন্য সবারই ছবি নেওয়া হবে। ভোগান্তিহীন ঈদযাত্রা, হয়রানি রোধ আর বাড়তি ভাড়ার বিষয়ে নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নড়বড়ে আর্থিক খাতের উপর ভরসা করে চমকে দেওয়ার মতো বাজেট দেওয়া সম্ভব নয়, তাই সমালোচনার ক্ষেত্রে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও বাজেটে মানুষের জীবনমান উন্নয়ন প্রাধান্য পেয়েছে। এ সময় পাচারের অর্থ দ্রুত ফেরাতে পারলে IMF এর কাছে হাত পাততে হতো না বলে মন্তব্য করেন ডক্টর সালেহুদ্দিন আহমেদ। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। আগের সরকারের ধারাবাহিকতার গতানুগতিক বাজেট, লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী, পূরণ করা সম্ভব নয়, কালো টাকা সাদা করার সুযোগ রাখা অনৈতিক, আসছে এমন নানা মন্তব্য। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সমালোচনার জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর, সেই বিবেচনায় চটকদার নয়, মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবারের বাজেটে। বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয়। কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। জীবনযাত্রাটা যেন সহজ হয়, মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে, অ্যাটমসফিয়ারটা যেন ভালো থাকে, সেই সাথে কিন্তু আমরা এই বাজেটটা এভাবে সাজিয়েছি। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে ঋণ পরিশোধের মতো দুষ্টু চক্রে আটকে গিয়েছিল দেশ, সেখান থেকে বের হতে সময় লাগবে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আগের সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে বাস্তবসম্মত প্রকল্প ব্যয় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না। কালো টাকা সাদা করা নিয়ে প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আগের চেয়ে উচ্চ করের বিধান রেখে আবাসন খাতে দেয়া হয়েছে এই সুযোগ। সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে। সরকার সমস্যাগুলো শনাক্ত করতে পারলেও সমাধানগুলো বাস্তবমুখী করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন, তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করে ধনী গরিবের আয়ের বৈষম্য কমার সুযোগ দেখছেন না এনসিপি নেতারা। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের কার্যালয়ে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি। বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাজেটে। বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি
বা যেই ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। শিক্ষা ও স্বাস্থ্য বাজেট বৃদ্ধি না করা ও প্রবাসী কল্যাণ খাতে বাজেট কমানোর সমালোচনা করেন তিনি। এছাড়াও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলে মনে করেন নাহিদ ইসলাম। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না। রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না। তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত। যে রাঘব বোয়ালরা কর ফাঁকি দেন তাদের জবাবদিহিতার আওতায় না আনার সমালোচনা করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায় সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই বর্তমান বাজেটে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাজেটের সাধুবাদ জানিয়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেট শিরোনামে বৈষম্য বিলোপের কথা বললেও ভিতরে নেওয়া পদক্ষেপগুলো সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। কালো টাকা সাদা করার বিধান তার মধ্যে একটি, উল্লেখ করে এটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। এছাড়া মূল্যস্ফীতি ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী মন্তব্য করে তা অর্জন কঠিন হবে বলে মনে করে সিপিডি। সংস্থাটির বাজেট পরবর্তী পর্যালোচনায় এসব কথা উঠে এসেছে। জুলাই আগস্টে হওয়া গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সমাজে, রাষ্ট্রে চলমান বৈষম্য বিলোপ করে সমতা নিশ্চিত করা, পাশাপাশি তরুণদের চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। সোমবার দেশের 54তম প্রস্তাবিত বাজেটের শিরোনামে অর্থ উপদেষ্টা তা মনে করিয়ে দিলেও সিপিডি বলছে বৈষম্য হ্রাস বা কর্মসংস্থান বাড়ানোর সুনির্দিষ্ট কোনো কর্মসূচি বাজেটে নেই। জুলাই আগস্টের আন্দোলনে কর্মসংস্থান, বৈষম্য হ্রাস এই দুটো ছিল একটা বড় ধরনের একটা দাবি। যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্মজগতে নেই তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখি না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল চলমান অনিয়ম, দুর্নীতি বন্ধ করে সুশাসন নিশ্চিত করা, কিন্তু বাজেটে কালো টাকা সাদা করার বিধান সবাইকে হতাশ করেছে উল্লেখ করে এটি বাতিলের দাবি জানিয়েছে সিপিডি। বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন, এবং এটা করতে পারলে তিনি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মধ্যে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারবেন। এবারের বাজেটে অন্যতম দিক এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে দেশীয় শিল্পের কর সুবিধা কমানো, এর বিকল্প নেই উল্লেখ করে সিপিডি বলছে সার্বিকভাবে যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে নজর দিতে হবে। অভ্যন্তরীণ বাজারমুখী এবং আমদানি প্রতিস্থাপক শিল্পের যে সংরক্ষণটা ছিল সেটা অনেকটুকু কমে গেছে। এটা হয়তো আমাদেরকে মেনে নিতে হবে কারণ এলডিসি গ্রাজুয়েশন আসছে, কিন্তু তার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে অন্যান্য জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল এবং টার্নওভার ট্যাক্সও তার মধ্যে একটা, সেইটা কিন্তু আমরা সেখানে দেখিনি। মঙ্গলবার বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডি আরও বলেছে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 1 জুলাই থেকে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি ও পুলিশ বাহিনীতে কর্মরতদের সর্বোচ্চ 15% হারে বিশেষ সুবিধা দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা হারে দেওয়া হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে সুবিধা প্রদানে প্রয়োজনীয় ব্যয় নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।
আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 1100 কোটি টাকা লুটপাটের অভিযোগে সালমান এফ রহমান সহ 38 জনের নামে 2টি মামলা করেছে দুদক। সংস্থাটির আবেদনে এদিন তারেক আহমেদ সিদ্দিক এবং শিকদার গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দ আদেশ দিয়েছেন আদালত। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সাবেক শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির নানা অভিযোগ আসে দুদকে। সেগুলো আমলে নিয়ে টাস্কফোর্স গঠন করে বেক্সিমকো গ্রুপের এই চেয়ারম্যান সহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করে সংস্থাটি। এবার ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে 1100 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলে শায়েন এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ 38 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশী, প্রতারণা ও জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সহ নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বিপুল পরিমাণ সম্পদ আদালতের আদেশে কবজায় নিয়েছে দুদক। আর জনতা ব্যাংক থেকে 85 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি আব্দুস সালাম আজাদ, অ্যারনটেক্সের ইউনুস বাদল সহ 8 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এফকে নিটটেক্স লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন এবং বিতরণ করে জনতা ব্যাংক জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে 85 কোটি 20 লক্ষ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিন রাজধানীতে 18-20 তলা ভবন সহ শিকদার গ্রুপের 100 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গত 2 দিনে ভারী বর্ষণ না হওয়ায় সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে কুশিয়ারা নদীর বাঁধের 2 স্থান ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে প্লাবিত হয়েছে জকিগঞ্জের 10টি গ্রাম। বসতবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। পানির স্রোতে ভেঙে গেছে গ্রাম প্রতিরক্ষা বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত সিলেটের জকিগঞ্জ উপজেলার 10 গ্রাম। এ অবস্থায় দিশেহারা বাসিন্দারা। সিলেটে 2 দিন ধরে নেই ভারী বৃষ্টিপাত। এতে বিভিন্ন এলাকায় পানি নেমে গেছে। তবে কুশিয়ারা নদীর বাঁধের জকিগঞ্জের 2টি অংশ ভেঙে যাওয়ায় তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। এই পানি যদি নদীর পানি না কমে তাইলে তো বহু জায়গা তলিয়ে যাবে। আজকে প্রায় 3 দিন হয়ে গেছে, কোনো উন্নয়ন আসছেনি, এখানে কিছু নাই। দায়ভারটা সম্পূর্ণ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের। বসতবাড়ি ও রান্নাঘরে পানি ওঠায় জ্বলছে না চুলা। খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার অনেক বাসিন্দা। রান্না বাড়া কুচ্চ করতাম পারি না, চুলা আগুন ধরাই যায় না। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এদিকে একদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবারও রাঙামাটিতে বৃষ্টি হয়েছে। তবে নামতে শুরু করেছে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পানি। মৌলভীবাজারের মনু, ধোলাই ও কুশিয়ারা নদীর পানি কমছে। প্লাবিত এলাকা থেকে নেমে গেছে পানি। ওমর ফারুক, সময় সংবাদ। সুষ্ঠু নির্বাচনই দেশের কাঙ্ক্ষিত সংস্কারের একমাত্র পথ বলে মনে করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জামায়াতের সঙ্গে নতুন করে ঐক্যের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। নির্বাচন বিলম্বিত করার সব চেষ্টাও ব্যর্থ হবে বলে জানিয়েছেন তিনি। লন্ডনে অবস্থানকালে সময় সংবাদকে কথা বলেন সাবেক উপমন্ত্রী দুলু। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। আওয়ামী সরকারের আমলে পরপর 3টি জাতীয় নির্বাচন নিয়েই নানা মহল থেকে বিতর্ক ওঠে। কারচুপির অভিযোগও করে আসছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। এই অবস্থায় দেশের মানুষ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে জানিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর। লন্ডন সফরকালে সময় সংবাদকে তিনি বলেন, তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যেই দেশের প্রয়োজনীয় সব ধরনের সংস্কারের দিক নির্দেশনা রয়েছে। 2001 সালের পর থেকে আজকে প্রায় 24টা বছর 25টা বছর বাংলাদেশের মানুষ নির্বাচন দিতে পারে না। সংস্কার হবে, সংস্কারের কাজ চলছে। এই সংস্কার তো এর শেষ আছে। জামাতে ইসলামীর সঙ্গে কৌশলগত কারণে একসময় জোট করা হলেও এখন নতুন করে ঐক্যের কোনো সুযোগ নেই বলে জানান দুলু। তবে পার্টির হাইকমান্ড, পার্টির যারা দায়িত্বে আছেন, তারা যদি মনে করে আগামী দিনে
যে তাদের সাথে ঐক্য বা তাদের সাথে কোনো সম্পর্ক ডেভেলপ করার দরকার আছে কি আছে না নির্বাচন বিলম্বিত করা সব চেষ্টাই ব্যর্থ হবে জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচন যত দ্রুত হবে অন্তর্বর্তী সরকারের বিতর্ক ততই কমবে। আমরা চাচ্ছি নির্বাচন যত তাড়াতাড়ি হবে, এই সরকার তত বিতর্কে ঊর্ধ্বে থাকবে। এখন যত ডিলে হবে সরকার কিন্তু বিতর্কিত। বিএনপিকে জঙ্গি মদতদাতা বানিয়ে পশ্চিমা শক্তিকে খুশি করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাটক সাজিয়েছিল বলেও দাবি করেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বার্লিনে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। জার্মান বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জার্মানির বার্লিনের ওয়াইনস্ট্রাসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা জড়ো হন শহীদ জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে। কোরআন তেলাওয়াত করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি এবং দোয়া পরিচালনা করেন যুবদল নেতা আবু তাহের। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, জেড ফোর্সের নেতৃত্ব, রাষ্ট্রপতির দায়িত্ব ও বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে প্রদর্শিত হয় তথ্যচিত্র। ইতালিতে উদযাপিত হয়েছে ৭৯তম প্রজাতন্ত্র দিবস। দিনটি ঘিরে টানা ৩ দিন সাধারণ ছুটির উৎসবে মেতে উঠেছে সারা দেশ। এতে ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে বিক্রি। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। ১৯৪৬ সালের ২রা জুন রাজতন্ত্রের হাত থেকে মুক্তি পায় ইতালি। দিনটি ঘিরে দেশটিতে ৭৯তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জা মেলোনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। এছাড়াও দেশটির অধিকাংশ বড় বড় শহরে সামরিক কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশ জুড়ে বিশ্ববিখ্যাত জাদুঘরগুলোতে বিনামূল্যে প্রদর্শনের সুযোগ ছিল নাগরিকদের। এবছর সোমবার প্রজাতন্ত্র দিবস হওয়ায় টানা ৩ দিনের ছুটিতে পর্যটকের উপস্থিতি ছিল অনেক বেশি। বিক্রি বেড়েছে বাংলাদেশি দোকানগুলোতে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক এরিয়াতে অনেক মানুষজন এসেছে। এতে করে যে সমস্ত ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছিল সেই ব্যবসায়িক কেন্দ্রগুলো ছিল আজকে মানুষজনে ভরপুর। ইতালির রিপাবলিক ডে, এই কারণে টুরিস্ট একটু বেশি, আজকে বেচা বিক্রি একটু ভালো হইতেছে। আধুনিক ইতালির স্থিতিশীল ও অর্থনৈতিক সমৃদ্ধির বিকাশ লাভের স্তম্ভ বলা হয় প্রজাতন্ত্র দিবসকে। সময় সংবাদ, ইতালি। ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। পশু সরবরাহে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ফার্মগুলো হয়ে উঠছে আস্থার ঠিকানা। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকায় প্রায় ২% বেশি মুসলমানদের বসবাস। প্রতি বছর ঈদুল আজহায় আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের নিয়ে কুরবানির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। কৃষি নির্ভর দেশটিতে বেশ লাভজনক অবস্থায় থাকেন খামারিরা। শহরের অদূরে গ্রামগুলোতে ছোট বড় অসংখ্য খামারে লালন পালন করা হয় নানা জাতের গরু, ছাগল, ভেড়া ও মহিষ। ঈদুল আজহা উপলক্ষে এসব খামার থেকেই পশু কিনে থাকেন সবাই। দেশটির প্রায় প্রতিটি শহরে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পশু খামার। এবছর আমার হাতের নাগানে সবকিছুই পাইছি, খুব রিজনেবল প্রাইস, অনেক ভালো প্রাইসে এবার গরু দিচ্ছি। ফার্মে থেকে 5টা গরু নেওয়া হলো, এখন একটা গরু নিব আর কি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে অর্গানিক খাবার খাওয়ায়ে খোলামেলা পরিবেশে গরু পালন করা হয়। প্রায় 90% আমরা ইতিমধ্যে বিক্রয় করতে পেরেছি। আমরা আশা করতেছি আগামী 5 থেকে 6 তারিখের মধ্যে আমরা বাকি পশুগুলো ইনশাল্লাহ বিক্রয় করতে পারবো। তুলনামূলক দাম কম হওয়ায় এবার কুরবানির মতো বড় ইবাদতে শরীক হতে পেরে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ফিনল্যান্ড উপসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক কেল্লা সৌমেন লিন্না শুধু ফিনল্যান্ডের নয়, বরং ইউরোপীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ এই সাগর দুর্গ। সামরিক স্থাপত্যের অনন্য নিদর্শন ও বহু ইতিহাসের সাক্ষী এই দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট।
সমুদ্রের বুকে ঠাঁই দাঁড়িয়ে এক দুর্গ, দ্বীপের উপর পাথরের কেল্লা, ইউরোপীয় ইতিহাসের এক জীবন্ত স্মারক। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির ঠিক ওপারেই এই দুর্গ, নাম সোমেনলিন্না। কয়েকটি দ্বীপ জুড়ে নির্মিত এই দুর্গ। মূলত এটি ঐতিহাসিক সামরিক কৌশল, এখন ইতিহাস, সংস্কৃতি আর পর্যটনের অন্যতম আকর্ষণ। 1748 সাল, ইউরোপে তখন যুদ্ধের উত্তেজনা। রাশিয়ার সম্ভাব্য আক্রমণ ঠেকাতে সুইডিশ রাজত্ব শুরু করে এই কেল্লা নির্মাণ। নাম দেয়া হয় সুইডিশ দুর্গ। শত্রুর আক্রমণ প্রতিহত করতে গ্রানাইট পাথর, ইট, চুনমাটি মিশ্রণ আর কাঠ ব্যবহার করে তৈরি করা হয় ব্যারাক ও সুড়ঙ্গ। 1808 সালে ফিনল্যান্ড যুদ্ধের সময় সোমেনলিন্না প্রায় বিনা প্রতিরোধে রাশিয়ার হাতে পড়ে যায়। এরপর 100 বছরেরও বেশি সময় ছিল রুশ সাম্রাজ্যের অংশ। 1917 সালে ফিনল্যান্ড স্বাধীনের বছরখানেক পর দুর্গটির নতুন নামকরণ হয় সোমেনলিন্না, অর্থাৎ ফিনদের দুর্গ। বর্তমানে এখানে প্রায় কয়েকশো মানুষ বাস করে। আছে স্কুল, আর্ট গ্যালারি, ক্যাফে ও সুপার শপ। ইতিহাসের ভেতরেই গড়ে উঠেছে এক আধুনিক বসতি। সমুদ্রের পাশে তারা যে যুদ্ধকালীন যে বাংকার, এই জাতীয় যে নির্মাণ শৈলী, সেগুলো দেখলাম। খুবই ভালো লাগছে আর কি এখানে ঘুরতে এসে। ফিনল্যান্ডের সোমেনলিন্না নামক প্লেসে, যেটা হচ্ছে 1800 শতাব্দী থেকে খুবই জনপ্রিয় একটি প্লেস। সামরিক স্থাপত্যের অনন্য নিদর্শন ও বহু ইতিহাসের সাক্ষী হওয়ায় 1991 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় সোমেনলিন্না। প্রতি বছর লাখো পর্যটক আসে এখানে। ফিনল্যান্ডের সোমেনলিন্না দুর্গে আসলে আপনি ইতিহাস, ঐতিহ্য খুব কাছে থেকে দেখতে পাবেন। যেমন এই মুহূর্তে যে দুর্গটিতে আছি, সেখানে লোহার শিক দিয়ে এরকম আবদ্ধ করা থাকলেও ভেতরে লাইট দিয়ে আছে, যাতে করে বাইরে থেকে আপনি দেখতে পাবেন ভেতরের অবয়বটা কেমন আছে। আর এভাবেই তারা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তাদের ইতিহাস তুলে ধরছেন, সংরক্ষণ করছেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, সোমেনলিন্না, ফিনল্যান্ড। হামজা চৌধুরীর হোম অভিষেক হচ্ছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। অভিষেক হওয়ার ইঙ্গিত আছে ফাহমেদুল ইসলামেরও। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের কম্বিনেশন সেট করতে চান হাভিয়ের ক্যাব্রেরা। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার সন্ধ্যা 7টায়। প্রেস কনফারেন্স রুমে ঢুকেই জামাল ভুঁইয়ার চক্ষু চড়ক গাছ। লম্বা সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু এত গণমাধ্যম কর্মী কখনোই দেখা হয়নি তার। বদলে যাওয়া দেশের ফুটবলের এই চিত্র নিশ্চিতভাবেই প্রশান্তি দেয় অধিনায়ককে, তবে তার দায়িত্ব বাড়িয়েছে অনেক। আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে। অফকোর্স উই উইল গিভ আওয়ার বেস্ট টুমরো, কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করে জামালকে নিয়ে দ্রুতই অনুশীলনে যোগ দিয়েছেন হাভিয়ের ক্যাব্রেরা। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একটা ট্রেনিং সেশন, এর মাঝেই সেট করে ফেলতে হবে টিম কম্বিনেশন। হামজাকে তিনি খেলাবেন শুরুর একাদশেই, তবে ফাহমেদুলকে আরও একটু পরখ করে নিতে চান। Normal conditions, I think you will be able to see Fahmedul tomorrow for some time. আর একটা ট্রেনিং সেশন দেখে আমি ফাহমেদুলের বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে ও খেলবে এটা বলতে পারি। হামজাকেও শুরুর একাদশেই রাখবো। হোক এটা প্রস্তুতি ম্যাচ, কিন্তু এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সেরা কম্বিনেশন বের করতে হবে। হঠাৎই বদলে যাওয়া বাংলাদেশের চিত্র অবাক করেছে ভুটানকেও। তারা জানে হামজা ফাহমেদুলকে নিয়ে কতটা শক্তিশালী লাল সবুজ। সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিলেও এবার সেই প্রত্যাশা করছেন না কোচ নিজেই। এটা বলতে দ্বিধা নেই, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ। এক হামজা আশায় বদলে গেছে পুরো চিত্র। আমরা জানি কতটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য, তবে আমরা চেষ্টা করব ভালো খেলার। গুরুত্বের বিচারে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা আহামরি কিছু না, তবে ফুটবলের যেই জাগরণ তৈরি হয়েছে সেটা ধরে রাখতে জয়টা খুবই গুরুত্বপূর্ণ। বদলে যাওয়া লাল সবুজ ফুটবল এখন সোনালী রোদ্দুরের হাতছানি, যার শুরুটা হোক লম্বা সময় সংস্কারের পর নতুন রূপ পাওয়া এই জাতীয় স্টেডিয়াম থেকেই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলের অনুশীলন দেখতে বৃষ্টিও বাধা হয়নি সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে। হামজা ফাহমেদুলদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো খেলার পরামর্শ দিলেন সাফজয়ী ফুটবলার।
হামজা সমিতিদের ঘিরে দেশের ফুটবলের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে হারানো গৌরব ফেরানোর পরামর্শও দিলেন আমিনুল। দীর্ঘ 4 বছর পর প্রাণ ফিরেছে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। নতুন রূপে নতুন সাজে আবারও এ মাঠে আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর অপেক্ষা। সে অপেক্ষার প্রহর গুনছেন বর্তমান সাবেক ফুটবলাররা। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসায় জাতীয় স্টেডিয়ামে ছুটে এলেন সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোমদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলে যে নতুন দিনের সূচনা করেছে সে উন্মাদনায় বুধ সাবেক অধিনায়কও। তাই তো বৃষ্টিস্নাত জাতীয় স্টেডিয়ামে এদিন ছুটে এসেছেন হামজাদের সঙ্গে সাক্ষাৎ করতে। ঘুরে দেখলেন পুরো স্টেডিয়াম, ড্রেসিং রুম সহ ভিআইপি বক্স। বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই দেখেছেন বাংলাদেশ দলের অনুশীলনও। টিম ওয়ার্কের মাধ্যমে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয়ের প্রত্যাশা অধিনায়কের। পরামর্শ দিয়েছেন হামজা ফাহমিদুলদের। সঙ্গে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকিটের জন্যও আছেন অপেক্ষায়। আমি টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি, কমপ্লিমেন্টেরও পাইনি, বাট আশা করছি যে 2-1টি টিকিট পাবো। যারা দীর্ঘদিন এই ফুটবল মাঠে খেলেছে তারা যাতে বসে বাংলাদেশের নতুন প্রজন্মের যে খেলা, সেই খেলাটা যাতে তারা মাঠে বসে উপভোগ করতে পারে, সেটি আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কাছে আহ্বান করে গেলাম। ক্যারিয়ারের দীর্ঘ 17 বছর এ মাঠেই খেলেছেন সাফজয়ী গোলরক্ষক। সাফজয়ের সেই মুহূর্তের সাক্ষীও এই জাতীয় স্টেডিয়ামে। দীর্ঘদিন পর পুরনো সেই আঙ্গিনায় ফিরে স্মৃতিচারণ করলেন আমিনুল হক। ফুটবলের সুদিন ফেরাতে এই উন্মাদনাকে কাজে লাগানোর পরামর্শ দিলেন তিনি। এই যে ক্রেজটা তৈরি হয়েছে, এটাকে ধরে রাখার দায়িত্ব শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নয়, এটি বাংলাদেশের সকল খেলোয়াড়দেরও দায়িত্ব রয়েছে। তৃণমূলের যে ফুটবলটি, আমাদের বিভিন্ন জেলা লেভেলে, উপজেলা লেভেলে যে ফুটবলটি, সেটি আমাদের চালু করা দরকার। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় আমিনুল হক, যদিও এখনও কাঙ্ক্ষিত টিকিট হাতে পাননি সাবেক অধিনায়ক। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সবাই। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30টি দলের বৈঠক। ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব নয়, বন্ধে আবারও চিঠি দেবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই। এবং হুট করে চমক দেওয়ার মতো বাজেট সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ধনী গরিবের আয়ের বৈষম্য কমার ইঙ্গিত দেখছে না এনসিপি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।